আমি সকালবেলা যখন উঠোন ঝাড়ু দিতাম, তখন আমার বুক অনেকটা নিচু হয়ে থাকতো। শ্বশুরমশাই প্রায় সময় বারান্দা থেকে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকত। আমি রান্নাঘরে গেলে আসলে প্রচুর পরিমাণে গরম থাকতো, যে কারণে বন্ধুরা আমি থ্রি পিস পরলে বা প্লাজো পরলে প্রায় সময় আমি গায়ে ওড়না দিতাম না। শ্বশুর আমার বুকের দিকে প্রায় সময় সে অবাক করে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকত। শ্বশুর আমি যখন গোসল করে আসতাম বাথরুম থেকে আমার বেজা শরীরের দিকেও শ্বশুর তাকিয়ে থাকত। শ্বশুর প্রায় সময় আমাকে নানা বাহানা করে তার রুমে নিতে চাইত। আমার সঙ্গে সে প্রায় সময় শুতে চাইত। আমাকে প্রায় সময় সে বলতো আমাকে নাকি তার অনেক বেশি ভালো লাগে। সে আমাকে টাকা পয়সা সম্পত্তি যা কিছু লাগবে সব কিছু দিবে। বিনিময়ে সে আমার কাছ থেকে প্রাইভেট সময় চায়, এবং এই ঘটনা আমি যেন তার ছেলেকে কোনোভাবেই না বলি। প্রায় সময় শ্বশুরের এমন কর্মকাণ্ড দেখে আমি হতবাক হয়ে যেতাম যে এটা কি আমার শ্বশুর নাকি বাহিরের কোনো পরপুরুষ। আমি কোনো কিছুই বুঝতে পারতাম না শ্বশুর কেমন করতেছে। বন্ধুরা বলে রাখি, শ্বশুর একজন সরকারি চাকরিজীবী মানুষ। এখন তিনি রিটায়ার্ড করেছেন, তবে তার কিন্তু টাকা পয়সার সেই সম্পত্তির জমি জমার কোনো কিছুরই কিন্তু অভাব ছিল না। শ্বশুর চাইলে কিন্তু আরও একটা কেন, আরও দুইটা তিনটা বিয়ে তার কাছে কোনো ব্যাপারই না। আর এখন কিন্তু আমাদের দেশে অনেক অনেক তরুণ মেয়েরাই কিন্তু অনেক বুড়ো বুড়ো বয়স্ক মানুষদেরকে তারা বিয়ে করতেছে, যেমন সুগার ডেডি। হ্যাঁ, টাকার বিনিময়ে কিন্তু অনেক অনেক তরুণ মেয়েরাই কিন্তু অনেক বয়স্ক বা মধ্যবয়স্ক পুরুষ মানুষকে তারা বিয়ে করতেছে টাকার জন্য, একটু ভালোভাবে চলার জন্য, থাকার জন্য অনেকে কিন্তু এই কাজটা করতেছে। আমি শ্বশুরকে প্রায় সময় এটা বলতাম। শ্বশুর আমাকে বলতো, না, বাহিরের কোনো মেয়ে আসলে হবে না। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা দারুণ গল্প নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকের এই গল্পটা শুনলে তোমরা অনেক বেশি বিনোদন পাবে, অনেক বেশি ভালো লাগা তোমাদের ভিতরে কাজ করবে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার কলিজার বন্ধুরা, আমার প্রাণের বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা জানো আমি তোমাকে কতটা মিস করি। আমি সবসময় তোমাদের বড্ড বেশি ভালোবাসি। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি খুব গুরুত্ব সহকারে দেখি এবং আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, তোমরা তো সবাই জানো আমার নাম কি, নতুন করে আর তোমাদের মাঝে বলার অব্যাহত রাখে না, তারপরও আবারও বলতেছি। বন্ধুরা, আমার নাম হচ্ছে জ্যোৎস্না। আমার যখন জন্ম হয়েছিল তখন আমি রাতে জন্মগ্রহণ করেছিলাম। জন্মের সময় নাকি অনেক জোনাকি পোকা এসেছিল, আর সেই থেকে আমার মা বাবা আমার নাম রেখেছিল জ্যোৎস্না। আমি নাকি জ্যোৎস্নার মতোই আলোকিত, সুন্দর, এবং আমি আসার পরে নাকি আমার মা বাবার সংসারে অনেক আয় উন্নতি হয়েছে। এই জন্য তারা আমাকে ভালোবেসে জ্যোৎস্না নামেই আমাকে তারা ডাকে, এবং এই নামটা বলা চলে আমার জন্য একটা লাকি। যাই হোক বন্ধুরা, আমার এখন বিয়ে হয়ে গেছে, আর আমার সংসারে এখন প্রায় আমি 1 বছর যাবৎ আমার স্বামীর সঙ্গে আমি সংসার করতেছি। শ্বশুরবাড়িতে খুব ভালো, খুব গুরুত্ব সহকারে আছি। কিন্তু বন্ধুরা, গত 3 মাস হলো আমার স্বামী নিলয় সে বিদেশে গিয়েছে। মালয়েশিয়ার একটি দেশে তিনি গিয়েছেন। আসলে বন্ধুরা, আমার শ্বশুর যিনি, তিনি আগে সরকারি চাকরি করতেন। তিনি রিটায়ার্ড করেছেন প্রায় 3 বছর হলো। এখন তার যে জমানো টাকা পয়সা আছে, আমার স্বামী তার জমানো টাকা পয়সা তিনি চান না খরচ করতে। অবশ্য আমার শ্বশুর বাধা দিয়েছিল, কিন্তু তিনি সেটা শুনেন নাই। শ্বশুরের কাছ থেকেই প্রায় 5 লাখ টাকা খরচ করে তিনি বিদেশে গিয়েছেন, মালয়েশিয়াতে। সেখানে নাকি তিনি একটা বড় একটা ইঞ্জিনিয়ারিং, মানে আইসিটি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তিনি কাজ করবেন। ঠিক আছে, তবে চাকরি এখনো কনফার্ম না। তিনি সেখানে ইন্টারভিউ দিবেন, ইন্টারভিউ দেওয়ার পরে তার চাকরি হবে, তারপরে তার স্যালারি, তার বেতন সব কিছু নির্ধারণ করা হবে। তো আমার শ্বশুরবাড়িতে আমার হাজব্যান্ডের 2 বোন ছিল বড়। তাদের বিয়ে হয়ে গেছে আমি এই বাড়িতে আসার আগেই। আর আমার বিয়ে হওয়ার আগেই আমার শাশুড়িও মারা গিয়েছে। আসলে শ্বশুর আর আমার হাজব্যান্ড তারা একসঙ্গে থাকতো। তাদের মেয়ে মানুষ বলতে বাসায় কেউই ছিল না।
2টা মেয়ে ছিল, তাদেরকে বিয়ে দিয়ে তারা শ্বশুরবাড়িতে চলে গিয়েছে। বছরে ঈদের সময় মাঝে মধ্যে আসে, আসলে ওই তখন দেখা সাক্ষাৎ হয়, কিন্তু আমার শ্বশুর এবং আমার হাজবেন্ড নিলয় তাদের থাকা খাওয়ার অনেক সমস্যা হচ্ছিল, যেই কারণে তারা চাচ্ছিলেন যে একটা বিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমার হাজবেন্ড নিলয় তখন কোনো চাকরি করতো না, কিন্তু আমার শ্বশুরের যেহেতু সরকারি চাকরি ছিল আর সে যেহেতু পড়াশোনা করা শেষ করে দিয়েছে এবং তিনি বিদেশে, হ্যাঁ, ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার কোম্পানিতে চাকরি নেবেন, সেই কারণে আমার মা বাবা আর দ্বিমত করে নাই। বন্ধুরা, আমার হাজবেন্ড আজকে বিদেশে গেছেন প্রায় 3 মাস হয়েছে। এখনো তিনি ভালো কোনো জবের সন্ধান পায় নাই, তবে তিনি বিদেশেই আছেন, সেখানে তার বন্ধুর বাসায় আছেন, সেখানে তিনি থাকা খাওয়া সব কিছু করেন। আবার পাশাপাশি তিনি একটা লোকাল জব করেন সেখানে। যতদিন পর্যন্ত তিনি সফটওয়্যারের চাকরি না পাচ্ছেন, ভালো ইন্টারভিউ না দিতে পারতেছেন, ততদিন পর্যন্ত তার বন্ধুর সঙ্গে তিনি দ্বৈতভাবে কাজ করবেন, সেখানে একটা মোটা অঙ্কের টাকা পান। তো আমার হাজব্যান্ড আসলে যখন কাজ শেষে তিনি রাতে সময় পেত, আমাকে প্রায় সময় তিনি ভিডিও কল দিত। আর হ্যাঁ বন্ধুরা, প্রবাসে যাওয়ার পর আমার স্বামী আসলে দেশে আমাকে যতটা না ভালোবাসত, প্রবাসে যাওয়ার পর মনে হয় আমাকে সে আরও তত বেশি ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। সে প্রায় সময় আমাকে ভিডিও কল দিত, এবং ভিডিও কল দিতে আসলে প্রবাসী হাজব্যান্ডরা কি করে, তারা তাদের স্ত্রীদের অনেক কিছু দেখতে চাইতো, হ্যাঁ, এবং তারা দেখে নিজেদেরকে হাত দিয়ে একটু শান্ত করত, একটু মজা পেত, আরাম পেত। কারণ যখন সে দেশে ছিল, সে প্রায় সময় আমার সঙ্গে প্রচুর পরিমাণে মেলামেশা করত, কিন্তু বিদেশে যাওয়ার ফলে সে এক দেশে আর আমি আরেক দেশে, কোনোভাবেই যেন সে নিজেকে শান্ত করতে পারতেছে না। তার উপর আবার নতুন বিয়ে করেছে, 1 বছরের মাথায় সে বিদেশে চলে গেছে। তো সে যখনই অফিসে বা বাসায় সময় পেত, সেই সময় আমাকে সে ভিডিও কল দিত। আমার বাসায় ছিল এমবি, মাঝে মধ্যে আমি এমবি ভরতাম, আবার ভরতে পারতাম না। সে আমাকে তাৎক্ষণিক বলে আমি নাকি ওয়াইফাই ইউজ করতাম। তারপর আইপিএস নিয়ে আসি শুধুমাত্র আমার স্বামীর জন্য, কারণ সে আমাকে যখনই সময় পেত, সে ঠিক সেই সময়টাতেই আমাকে ভিডিও কল দিয়ে আমার সব কিছু সে দেখতে চাইতো। অবশ্য সে নিজ থেকে আমার সব কিছু দেখেছে, হাতিয়েছে, তারপরও তার একটা আবদার ছিল। আর বিদেশে থাকা স্বামীগুলো স্ত্রীদের কাছে কি দেখতে চায়, সেই কথা তোমাদেরকে আর খুলে নাই বলি, ঠিক আছে? তো বন্ধুরা, এইভাবে আমি যখন আমার স্বামীর সঙ্গে ভিডিও কলে আলাপ করতাম, প্রায় সময় আমাকে কিন্তু অনেক শরীরের কাপড় কিন্তু খুলে ফেলতে হতো, কেন আমার স্বামী সেগুলো ভিডিও কলে দেখতে চাইতো। অনেক সময় আমি দরজা লাগিয়ে ভিডিও কলে আমার স্বামীর সঙ্গে কথাবার্তা বললেও জানালা লাগাইতাম না, কারণ জানালাটা খোলা রাখতাম যেহেতু বাতাস টাতাস আসার জন্য। আর আমাদের বাড়িটা ছিল একটা গেট আলা বাড়ি, মানে বাহিরের কোনো লোক এখানে খুব সহজে কিন্তু প্রবেশ করতে পারতো না, যেই কারণে আমি জানালাটা খুলে রাখতাম। কিন্তু বন্ধুরা, এই সুযোগটা কাজে লাগাতো আমার শ্বশুর। শ্বশুর প্রায় সময় আমি যখন আমার স্বামীর সঙ্গে ভিডিও কলে আলাপ করতাম, প্রায় সময় সে এই আলাপ করার সময় জানালা দিয়ে উকিঝুঁকি মেরে আমার অনেক কিছুই সে দেখে নিত, এবং সে নিজেকে শান্ত করত। আমার শাশুড়ি তো অনেক আগেই আসলে মারা গেছে, তো শ্বশুর আমার শাশুড়িকে প্রচুর পরিমাণে মিস করত। বন্ধুরা, আমি যখন এই বাড়িতে বিয়ে করে আসি, বউ হিসেবে যখন আমি এই বাড়িতে আসি প্রথম বাসর রাতে, ফুলসজ্জার রাতে, সেই দিন আমার হাজব্যান্ড নিলয়, সে আমাকে একটা কথাই বলেছিল যে এই পৃথিবীতে তার একমাত্র আপন বলতে এখন তার বাবা আছে, তার দুটো বোন আছে, মাঝে মধ্যে ঈদের সময় আসে, কুরবানির ঈদ বা রোজার ঈদ আসে, এসে 1 দিন বা 2 দিন বা সর্বোচ্চ 3 দিন থেকে তারা আবার চলে যায়। আর বাবা এই বাড়িতে থাকে, তারা, তার বাবা তাকে খুব আদর করে মানুষ করেছে, খুব যত্ন সহকারে তাকে পড়াশোনা করিয়েছে, সরকারি চাকরি করে, তারপর আবার মাঝে মধ্যে প্রাইভেট করে। তো আমি যেন তার বাবা আর সম্পূর্ণ খেয়াল রাখি, এই কথাটা সে আমাকে বলেছিল, এবং আমি যেন তাকে কখনো দুঃখ কষ্ট কোনো কিছু না দেই, এই কথাটাও সে আমাকে প্রায় সময় আমাকে বলতো। ওই দিন ফুলসজ্জা রাতে নিলয় আমাকে একেবারে সোজা সাপটা সাফভাবে আমাকে জানিয়ে দিয়েছিল আমি তার বাবাকে যেন কখনোই দুঃখ না দেই, কখনো তার অবাধ্য না হই। তার একমাত্র পৃথিবীতে
তার বাবাই আছে, এবং আমি যেন তার বাবার সব দিক থেকে খেয়াল রাখি, তাকে ওষুধ খাওয়ানো থেকে শুরু করে তার যাবতীয় দেখাশোনা সব কিছু দায়ভার দায়িত্ব সে সেদিন আমার উপর ছেড়ে দিয়েছিল। মানে তার বাবাকে সে প্রচুর পরিমাণে আদর করত, ভালোবাসতো, সম্মান করত, এবং এই কাজটা যেন আমিও করি। সে আমাকে খুব করে রিকোয়েস্ট করেছিল আমি যেন তার বাবাকে কখনো দুঃখ কষ্ট কোনো কিছু না দেই। সে এই একটা কথাই আমাকে বলেছিল। তো বন্ধুরা, এরপরে আমিও কখনো আমার শ্বশুরকে দুঃখ কষ্ট দেই না। আমি সকালবেলা ঘুম থেকে যখন উঠি, তখন উঠে আমি বাড়ির উঠোন, তারপর হচ্ছে বারিন্দার রুম আমি ঝাড়ু দেই। শ্বশুর সকালবেলায় ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ে। উঠে উঠে সে আসলে ওই যে আমি যখন ঘর দোয়ার বাহির সবকিছু ঝাড়ু দিতাম, শ্বশুর তখন বাগানে ফুলে এই আপনার পানি দিত। আমি যখন ঝাড়ু দিতাম একটু নিচু হয়ে কিন্তু ঝাড়ু দিতে হতো। সে তখন আমাকে মানে বারান্দায় চেয়ারে বসে বসে, বা সে যখন এই ফুলদানিতে পানি দিত, তখন সে কিন্তু চুপি চুপি অনেকটা দেখত, অনেক সময় তাকিয়ে থাকতো। আর আমি তো মনে করেন যে এদিক থেকে সেদিক ওই দিক মানে কোনো কিছু এত কিছু খেয়াল করতাম না। একটা ঝাড়ু নিতাম আর পুরো বাড়ি উঠোন সবকিছু আমি ঝাড়ু দিতাম। তো অনেক সময় আসলে দেখা যেত প্রচুর কাজ, গাছের পাতা টাতা পড়তো উঠোনে ঝাড়ু দেওয়ার ফলে। অনেক সময় বুকে উন্না দিতাম না, আবার অনেক সময় শাড়ির এই অনেক কিছু কিন্তু ভিতরের দৃশ্যগুলো দেখা যেত বুকের। শ্বশুর একেবারেই মানে সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। আমি তাকে কোনো কিছু বলতাম না। আমি মনে মনে ভাবতাম, যাক, আমি যদি তাকে অবহেলা করি তাহলে হয়তো নিলয় কষ্ট পাবে, বা তাকে যদি দুঃখ কষ্ট দেই। তারপর বন্ধুরা, আমি যখন প্রায় সময় গোসল করে আসতাম ওয়াশরুম থেকে, বাথরুম থেকে বের হতাম, আমার শরীরটা একেবারে পুরো বেজা একটা শরীর থাকতো। শ্বশুর সেদিকে প্রায় সময় মানে আমার বেজা শরীরের দিকে তাকিয়ে থাকতো। একদিন শ্বশুর রাত 11টা হবে, তার রুমে খুব চিৎকার চেঁচামেচি খুব করতেছে। আসলে আমার শ্বশুর এর আগে একবার অসুস্থ হয়েছিল, তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। তার শরীরে প্রচুর পরিমাণে ব্যথা ছিল তখন। একদিন রাতে ঠিক 11টার সময় শ্বশুর আমাকে তার রুম থেকে প্রচুর পরিমাণে ডাকাডাকি করতেছে। আসলে বন্ধুরা, ওই দিন রাতে আমার এত পরিমাণ ঘুম পাচ্ছিল, আমি আসলে কোনো কিছু বলতে পারি নাই। শ্বশুরের নাকি হাত পা প্রচুর পরিমাণে ব্যথা করতেছিল। হঠাৎ করে আমি লাফিয়ে উঠলাম। আসলে সেদিন আমি আমার স্বামী নীলের সঙ্গেও ভিডিও কলে খুব একটা বেশি যোগাযোগ করি নাই। আসলে আমার শরীরটা মাথাটা খুব ব্যথা করতেছিল। যাক, হঠাৎ করে উঠে দেখি শ্বশুর আমার ঘরের সামনে এসে দরজার সামনে আমাকে ডাকতেছে, বৌমা বৌমা বলে আমাকে ডাকতেছে। তখন আমি শ্বশুরমশাইকে বললাম, কি হয়েছে বাবা, এভাবে চিৎকার চেঁচামেচি করে আমাকে ডাকাডাকি করতেছেন কেন? তখন আমাকে বলতেছে, মারে, তোমাকে আমি ডাকতেছি, এতক্ষণ রুমে থেকে তোমাকে কত ডাকাডাকি করলাম, চিৎকার চেঁচামেচি করলাম, আমার শরীর হাত পা খুব ব্যথা করতেছে, আমাকে একটু তেল মালিশ করে দাও না। দেখো না, শরীরটা কেমন যেন ব্যথা করতেছে, মনে হচ্ছে আর বাঁচবো না, এখনই মনে হয় মরে যাব। আমি তখন বাবাকে বললাম, ঠিক আছে বাবা, আমি দিচ্ছি। আসলে আজকে শরীরটা আমার এত খারাপ লাগতেছে, বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, আমি দিচ্ছি, আপনি আপনার রুমে যান, আমি আসতেছি। আমি বরং সরিষার তেল আর রসুনটা একটু গরম করে নিয়ে আসতেছি। তো আমার শ্বশুর আব্বা প্রায় সময় আমার হাতে তেল মালিশ নিত। আমি আসলে সরিষার তেল, তারপর হচ্ছে একটু রসুন, তারপর হচ্ছে 2 খোয়া পেঁয়াজ দিয়ে আমি তার শরীরগুলো ভালোভাবে আমি তাকে মালিশ করে দিতাম। আমি সরিষার তেল এবং রসুন গরম করে বাবার রুমে আমি নিয়ে যাচ্ছি। বাবা আমাকে বলল তার পিঠে, তারপর হচ্ছে তার পায়ের গোড়ালিতে, হাতে আমি খুব ভালোভাবে তাকে তখন মালিশ করে দিয়েছি। আমি এমনভাবে তাকে মালিশ করে দিয়েছিলাম, আমি তার তাকে মালিশ করা দেওয়ার সাথে সাথেই বাবা আমাকে হঠাৎ করেই বলতেছে যে আমার হাতে নাকি জাদু আছে। আমাকে বলতেছে, বৌমা, তোমার হাতে তো বেশ জাদু আছে। হ্যাঁ, আরে তুমি আমার শরীরে হাত দিতেই আমার সব ব্যথা নিমিষেই দূর হয়ে গেল, নিমিষেই শেষ হয়ে গেল। বৌমা, তোমার হাতে সত্যি জাদু আছে। এই মধুবরা হাত
সত্যি বৌমা, আমার কাছে কেন জানি আমার সবগুলো রোগ এখন নিমিষেই ভালো হয়ে যাচ্ছে। আমি আসলে তখনও বুঝতে পারতেছি না বাবা কি আমার সঙ্গে অভিনয় করতেছে নাকি ডং করতেছে। কেন হঠাৎ করে বললো তার ব্যথা করতেছে, আবার হঠাৎ করেই বলতেছে আমার হাতে নাকি জাদু আছে। শ্বশুর সেদিন আমাকে প্রশংসার জোয়ারে একেবারে বাড়িয়ে দিয়েছে। আমাকে সেদিন বলল আমার হাতে নাকি মধু আছে, জাদু আছে। আমি নাকি তার শরীরে হাত দিতেই তার হাত পা মাথা ব্যথা সবকিছু নাকি ভালো হয়ে গেছে। আসলে বন্ধুরা, এতে আমার কোনো কিছু না। আমি সরিষার তেল এবং কাঁচা রসুন আসলে গরম করে তাকে মালিশ করে দিয়েছিলাম, হয়তো এটা তার ইয়া। কিন্তু সে সেদিন আমাকে বলেছিল আমার হাতে নাকি জাদু আছে। আসলে এতে আমার হাতের কোনো কিছু না, বা আমি আমার হাতের আসলে তেমন কোনো কিছু দেখতেছি না। তো যাই হোক, উনি যে আমাকে ওই রাতে শ্বশুর আমাকে দিয়ে তার হাত পা কোমর পিঠ সমস্ত জায়গা তেল দিয়ে ভালোভাবে মালিশ করে নিল। এবং আমি দেখতেছিলাম শ্বশুর যেন খুব আরাম পাচ্ছিল, খুব মজা পাচ্ছিল। শ্বশুর খুব আরাম করে আমার হাতের মালিশের মজা নিচ্ছিল। ওই রাতে শ্বশুর আমাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছিল যে আমি আমার হাতে জাদু আছে। শ্বশুর আমাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছিল। তারপর আমি 1-2 ঘন্টা শ্বশুরকে একটু মালিশ করে আমি দেখলাম শ্বশুর চোখে একটু ঘুম ঘুম চলে এসেছে। এদিকে আমার শরীরটাও তেমন খুব একটা বেশি ভালো না। আমিও শ্বশুরকে বললাম যে বাবা, অনেক কিন্তু মালিশ করলাম, আপনি তো বললেন এখন আপনি সুস্থ হয়ে গেছেন, আপনি ভালো হয়ে গেছেন আমার ছোঁয়াতে। তা এখন কি আমি যেতে পারি? আসলে খুব ঘুম পাচ্ছে তো। শ্বশুর আমাকে ওই রাতে বলা শুরু করে দিল, বৌমা তুমি তোমার রুমে আর গিয়ে কি করবে? আমার ছেলে তো তোমাকে বিদেশে যাওয়ার আগে বলে গিয়েছে তুমি যেন সবসময় আমার সেবা করো। বোমা, রাতে আবার বুড়ো মানুষ কি থেকে কি হয়ে যায়। তুমি এই রুমে আমার কাছেই থেকে যাও না, সমস্যা কি? আমি আসলে ওই রাতে খুব বেশি লজ্জা পাচ্ছিলাম। তখন আমি শ্বশুরকে বলছিলাম, না না বাবা, এইটা একদম ঠিক না, এইটা উচিত না। দেখেন আপনি আমার শ্বশুর মানুষ, আমার বাবার বয়সী মানুষ, আপনাকে আমি সম্মান করি, আপনাকে আমি রেসপেক্ট করি, কিন্তু এইটা আসলে উচিত না। আমি আমার রুমে চলে যাই, আপনার কোনো কিছু দরকার হলে আমাকে বলবেন, অথবা আপনার হাতের পাশে যে ফোনটা আছে এইটা দিয়ে আপনি আমাকে একটা ফোন করলেই পারেন, আমি উঠে যাই। তারপর ওই রাতে আমি চলে আসলাম আমার রুমে। পরের দিন সকালবেলা আবার ঝাড়ু দিচ্ছি, শ্বশুর বারান্দায় বসে বসে আমাকে দেখতেছে। আমি ওই দিন বাবাকে বললাম, আপনি এমন করে হা করে তাকিয়ে কি দেখতেছেন বাবা? আমাকে তো আপনি প্রতিদিনই দেখেন। আর এই 4 দেয়ালের মধ্যে সারাক্ষণ তো আমি আপনার সামনেই থাকি। এই বাসাতে তো এখন আর কেউ নেই, আপনি আর আমিই তো। এত দেখেন তারপরেও কি আপনার মন ভরে না? শ্বশুর তখন আমাকে বলতেছে, আরে বৌমা, তোমাকে যত দেখি ততই যেন দেখতে আরো বেশি মন চায়। তোমাকে দেখতে দেখতে আমি আসলে একেবারেই শেষ সীমানায় পৌঁছাতে চাই। শ্বশুর কি সমস্ত বলে আমি তার কথা, আমি তার ভাষা কোনো কিছুই যেন বুঝতে পারতেছিলাম না। যাই হোক, আমি আমার মতো ঝাড়ু দিয়ে পরে রান্না বান্না সেরে আমি গোসল করে আসলাম। আমি যখন গোসলে বাথরুমের ভিতরে ঢুকলাম, শ্বশুর দেখলাম দরজার ফাঁক দিয়ে উকি ঝুঁকি মারতেছে। গোসল করা শেষ করে আমি যখন চলে আসলাম, তখন আমার শরীরটা ছিল একেবারে পুরো বেজা। বেজা শরীরটাতে বন্ধুরা আমাকে দেখলে আরো অনেক বেশি একটু নমনীয়তা বা কোমলতা মনে হয়, আরো অনেক বেশি হট এবং অনেক বেশি সুন্দর লাগে। আমার হাতে, তারপর হচ্ছে পিঠে, পায়ে, চুলে পানি ছিল। শ্বশুর এই পানিগুলো দেখে বলতেছে, বাহ বৌমা, তোমাকে এমন অবস্থায় দেখে ইস, কি যে সুন্দর লাগতেছে। মনে হচ্ছে তুমি একেবারে তোমার শাশুড়ির রূপে আমার কাছে এসেছো। আরে তোমার শাশুড়ি তো এমন সুন্দর ছিল, সে যখন গোসল করে আমার কাছে আসতো তাকে দেখতে যে কি সুন্দর লাগতো, একেবারে পুরো মহিষী নারীর মতো লাগতো। বৌমা, তোমাকেও ঠিক এমনটাই মনে হচ্ছে। আসলে শ্বশুর আব্বা সবসময় আমি রান্না করতে গেলে বা আমি বাসায়, সবসময় তো মেয়েরা আসলে ওই উন্না পরে না। আমি বাসায় অনেক সময় টি শার্ট পরতাম, বিশেষ করে গেঞ্জি পরতাম। তারপর হচ্ছে
থ্রি পিস পরলেও ওড়না সবসময় পরতাম না। কিন্তু এই শ্বশুর আব্বা আমার এই 2টা হেডলাইটের দিকে, ফুটবলের দিকে এমনভাবে তিনি তাকিয়ে থাকতো। তারপর হচ্ছে আমার ব্যাক সাইডে তিনি এমনভাবে চেয়ে থাকতো, মনে হচ্ছে এখনো তিনি কোনো কিছু একটা করে ফেলবেন। তার মতিগতি আমার কাছে একেবারেই সুবিধা লাগতো না, একেবারেই আমার কাছে ভালো লাগতো না। আমার সবসময় ভয় হতো তিনি যে কখন যে কি করে বসেন। তাছাড়া তার ছেলের কাছে তো আমি কোনো কিছু বলতেও পারবো না। তার ছেলে বিদেশ থেকে সবসময় আমাকে বলে তার খোঁজখবর নেওয়ার জন্য, সে তার খেয়াল রাখার জন্য। আসলে নিলয়ের মতো ছেলে আমি খুব কমই দেখেছি যে তার বাবাকে এতটা বেশি ভালোবাসে। আসলে সে সবসময় তার বাবার কথা চিন্তা করে, এই যে আমি তার বউ, আমি কেমন আছি না আছি, আমার শরীর স্বাস্থ্য ভালো আছে কিনা সে একটাবারও জানতে চায় না, আমার কষ্ট হয় কিনা সেটাও সে জানতে চায় না। সে বিদেশ থেকে সবসময় ফোন দিলেই আগে জানতে চাইবে তার বাবা কেমন আছে, তার বাবা কি করতে করে। তার বাবা মনে হয় তার কাছে যান। যাই হোক, এই মানুষটার এত খেয়াল রাখতে আমাকে বলেছে, আমি চেষ্টা করে যাচ্ছি। বন্ধুরা, এইভাবে আসলে বাবা ধীরে ধীরে আমার কাছে আমার আপনের মতো হয়ে যাচ্ছে। একদিন বাবা আমাকে সারপ্রাইজ দিবে বলেছিল আমাকে। সকালবেলা সে আমার রুমে আসতেছে। আমি রুমে তখন আমার চুল আঁচড়াচ্ছিলাম। তখন বাবা হঠাৎ করেই আমার রুমে চলে আসলো। এসে আমাকে বলতেছে, হ্যাঁ রে মা, পারবিন? আমি বললাম, হ্যাঁ আব্বা বলেন। তখন শ্বশুর আব্বা আমাকে বলতেছে, পারবিন, ভাবতেছি শহরে যাব, আর তোমার জন্য কিছু জিনিস নিয়ে আসবো, আর একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। আমি তখন একটু মুচকি হেসে দিলাম। আমি একটু মুচকি হেসে বললাম, আপনি আবার আমার জন্য শহর থেকে এই বয়সে কি নিয়ে আসবেন, বা আমাকে কি সারপ্রাইজ দিবেন বাবা? আপনি কি বলতেছেন এসব? আপনার ছেলে সেই তো আমাকে বিয়ে করে সবচেয়ে বড় সারপ্রাইজটা দিয়ে দিল, সে আমাকে ছেড়ে বিদেশে চলে গেল। দেখেন না, আমি এদিকে কত কষ্ট করতেছি, আমার তো একদমই ভালো লাগে না। তো যাই হোক, সে তখন আমার রুমে আসলো, আমাকে বলতেছে আমার নাকি চোখ বন্ধ করতে হবে, সে নাকি আমার রুম থেকে কিছু একটা নিবে। আমি বাবাকে বললাম, আপনি কি নিবেন আর আমি কেন চোখ বন্ধ করব? আমি তখন কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না। শ্বশুর আব্বা এগুলো কি বলতেছে? যাই হোক, শ্বশুর যেহেতু বলেছে সেহেতু তো করতেই হবে। আমি চোখটা বন্ধ করলাম। শ্বশুর আব্বা আমার ওয়ার্ডরোব থেকে কিছু একটা নিয়েছেন, তার পকেটে ভরে দিয়েছেন। পকেটে ভরে তখন আমাকে বলতেছে, ঠিক আছে মা, এবার তুমি চোখটা খুলো। তারপর আমি চোখটা খুলে দেখি শ্বশুর আব্বা যে দরজার জায়গায় ছিল তিনি সেই জায়গাতেই আছেন। আমি বললাম, আব্বা আপনি আমাকে বললেন আমি যেন চোখটা বন্ধ করি, আপনি কিছু একটা নিবেন, কিন্তু আপনি তো কিচ্ছু নিলেন না, কই আপনার হাত তো খালি। সে আমাকে বলতেছে যেটা নেওয়ার সেটা আমি পকেটে ভরে দিয়েছি। ঠিক আছে, তুমি তোমার মতো কাজ করো, আমার ফিরতে ফিরতে একটু রাত হবে। এই কথা বলে সে চলে গেল। আমি মনে মনে ভাবলাম, বুড়ো বয়সে ব্যাটার মনে হয় মিল্কি ব্যারামে ধরছে। এই বয়সে মানুষের কত কিছুই হয়, ব্যাটারও মনে হয় এইরকম কিছুই একটা হয়েছে। যাকগে, আমি আর ওই সমস্ত কোনো কিছু নিয়ে আর চিন্তা করতেছি না। তারপর বন্ধুরা, দুপুরবেলা আমি খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়লাম। আমি প্রতিদিনই দুপুরে খাওয়া দাওয়া শেষে গোসল করে একটু ঘুমানোর চেষ্টা করি বিকালবেলা। তো ওই সময় আবার আমার হাজবেন্ড আমাকে ফোন দিল বিদেশ থেকে, ভিডিও কল দিয়ে বলতেছে আমার জানেমানটা কি করে। আমি বললাম, এই তো, আর কি আর করব, ভালো লাগতেছে না। তখন বলতেছে, আমার কলিজার টুকরা আব্বাজান কোথায়? আমি বললাম, ও, কলিজার টুকরা তোমার আব্বাজান, আর আমি তোমার কেউ না। তখন ও বলতেছে, আরে তুমি রাগ করে কেন? আসলে বাবা ছাড়া আমার পৃথিবীতে কেউ নেই তো। বাবা আমাকে অনেক বেশি ভালোবেসেছে, অনেক আদর দিয়েছে, আমাকে ছোট্টবেলা থেকে মানুষ করেছে। এই যে আজকে তোমাকে আমি বিয়ে করেছি, এটা একমাত্র বাবার জন্য সম্ভব। তুমি বাবাকে কখনো রাগ করো না, বুঝছো? বাবার খেয়াল দেখো। আমি বললাম, না, আমি রাগ করবো কেন? তারপর সে আমাকে বলতেছে তাকে একটু দেখানোর জন্য। এই বিদেশে আসলে হাজবেন্ডরা সেই একটু দেখে একটু শান্তি পায় আর কি, দেখে একটু মজা পায়। আমি বললাম, না, এখন আমার মুড হচ্ছে না। সে বললো, আরে এখন আমার পুরো মুড হয়েছে, বুঝছো? আমার সাইকেলটা কেন জানি লাফাচ্ছে, প্লিজ একটু দাও না, একটু এরকম করো কেন? তারপর আমি তার সাথে বাধ্য হলাম। তখন আমি তাকে বললাম, তোমার বাবা না সরকারি চাকরি করতো, কারি টাকা ছিল,
তাহলে তুমি দেশে তখন একটা ব্যবসা বাণিজ্য কেন করো নাই, বা তুমি চাকরির জন্য কেন তখন তুমি ছোট নাই? এখন তুমি বিদেশে গেছো এই বিয়ে করে। তখন সে আমাকে বলতেছে এটা আমার ভুল হয়ে গেছে, বুঝছো? আমি তখন ভেবেছিলাম আমার মা আছে, বাবা আছে, বাবা সরকারি চাকরি করে, প্রচুর টাকা। হ্যাঁ, নিজের ইচ্ছে মতো খরচ করছি, ঘুরাইছি, খাইছি, কিন্তু বিয়ে শাদীর কথা কখনো আমি ভেবে দেখি নাই। এই জন্য আজকে আমার এই অবস্থা। যাই হোক, কিছুক্ষণ পর আমি ফোনটা কেটে দিলাম, দিয়ে আমি দেখলাম হঠাৎ করে শ্বশুর আব্বা আসলো। আসার পরে তিনি দরজায় নখ দিচ্ছে। তো দরজায় নখ দেওয়ার পরে আমি ঘুম থেকে সবেমাত্র উঠলাম, মুখ হাত ধুয়ে আমি আসলাম। এসেই শ্বশুর আব্বা আমাকে বলতেছে, বৌমা, হেই যে দেখো শহর থেকে তোমার জন্য কি কি নিয়ে এসেছি। আমি দেখলাম সে আমার জন্য লাল বেনারসি শাড়ি নিয়ে এসেছে, তারপর হচ্ছে মার্বেল কালারের শাড়ি নিয়ে এসেছে, তারপর সায়া, ব্লাউজ, আরো অনেক কিছু। বন্ধুরা, আমার জন্য একটা গলার একটা নেকলেস নিয়ে এসেছে প্রায় 1.5 লাখ টাকা দিয়ে। ওরে বাপরে, যেটা আমার হাজবেন্ড নিলয়ও আমাকে এইটা কখনো দিতে পারে নাই। আরে ওর তো এত টাকা স্যালারিও নাই, ওর তো টাকাই নেই। ওই বেটা তো চাকরি করে আমার হাজবেন্ড বিদেশে কোনো একটা জায়গায়। যাই হোক, আমি শ্বশুর আব্বাকে বললাম, বাবা এটা আপনি কি করলেন? আমার জন্য এত দামি দামি শাড়ি, তারপর হচ্ছে হিজাব, 3 পিস, জুতো, নেল পালিশ, লিপস্টিক, পারফিউম নিয়ে এসেছেন আবার। ওরে বাবা, হ্যাঁ, আবার দেখতেছি নিম ফেস ওয়াশও নিয়ে এসেছেন। আর একটা গোপন জিনিস, সেটা বাবা আমার জন্য প্যাকেট করে নিয়ে এসেছে। আমি বললাম, আপনি এত কিছু নিয়ে আসলেন আমার জন্য কেন বাবা? তখন শ্বশুরাব্বা আমাকে বলতেছে, আরে আজকে যদি তোমার শাশুড়ি মা বেঁচে থাকতো, তাহলে তো তার পিছনে এত কারি কারি টাকা আমার খরচ করতে হতো। তাকে তো প্রতি সপ্তাহে শাড়ি, কাপড়, গহনা কিছু না কিছু তো তাকে কিনে দিতেই হতো আমার। এখন এই টাকাগুলো তো আমার বেঁচে যাচ্ছে। তাছাড়া আমার ব্যাংকে এত টাকা আছে, আমি মুরব্বী মানুষ, কখন যে মরে যাই, এগুলো দিয়ে, এই টাকা দিয়ে কি করব? তখন আমি বললাম, এই টাকা আপনি আপনার ছেলেকে দিলেও তো পারেন। তখন শ্বশুরাব্বা আমাকে বলল, না, আমি চাই আমার ছেলে এতদিন আমার টাকায় বসে বসে খেয়েছে, তো ও এখন তোমাকে বিয়ে করে নিয়ে এসেছে এই বাড়িতে। এখন যদি ও নিজের পায়ে না দাঁড়াতে পারে, ও যদি নিজের কাজকর্ম না করে, তাহলে ও ভবিষ্যতে কখনো মানুষ হবে না। তোমাদের সন্তান হবে কিছুদিন পর, তখন কত বেকার থাকবে সারা জীবন। কি ওকে আমি ছাড়াবো নাকি? এটা কি সম্ভব নাকি? তখন আমি দেখলাম তখন শ্বশুর আব্বা আমাকে বলতেছে, শুনো বৌমা, প্রায় 4 লাখ টাকা ব্যাংক থেকে তুলে এনেছি, তুলে নিয়ে এসেছে তোমার জন্য। এই শাড়ি, গহনা, এত কিছু নিয়ে এসেছি। আরো কিছু টাকা বেঁচে গেছে, সেই টাকাও নিয়ে এসেছি। আর একটা প্যাকেট নিয়ে এসেছে। সেই প্যাকেটটার মধ্যে কি আছে শ্বশুর আব্বা আমি জানতে চাইলে, শ্বশুর আব্বা আমাকে বলে, আরে তোমাকে সকালবেলা বলেছিলাম না যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, একটা গিফট দিব তোমাকে? এইটাই হচ্ছে সেই সারপ্রাইজ। বক্সটা খোলো, তারপরে দেখো এই বক্সের ভিতরে কি নিয়ে এসেছি তোমার জন্য। বন্ধুরা, আমি এই বক্সটা খোলা শুরু করে দিলাম। কিছুক্ষণ পর আমি ধীরে ধীরে দেখি এই বক্সের ভিতরে প্রায় 3টা প্যাকেট, এবং 3টা প্যাকেটের ভিতরে দেখি 3টা ব্রা। ও মা, আমার সবচেয়ে ফেভারিট কালার, একটা ব্লু কালার, আর একটা রেড কালার, আর একটা হচ্ছে ব্ল্যাক কালার। সত্যি কথা বলতে এই 3টা কালার হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট কালার। শ্বশুর আব্বাকে আমি বললাম, আপনি আমার কালার কিভাবে জানেন যে আমার এই কালারগুলো পছন্দ? তখন সে বলল, আরে তোমাকে এতদিন ধরে আমি দেখতেছি, এতদিন ধরে তোমাকে টার্গেট করতেছি, আর তোমার পছন্দ আমি জানবো না? তোমাকে তো আমি ফলো করি বৌমা, তুমি না হয় এটা বুঝার বান করেও না বুঝার বান করে থাকো। তাই বলে আমি তো আর করতে পারি না। তখন আমি ব্রাগুলো আমার বুকে নিয়ে দেখলাম, এগুলো একেবারে খাপে খাপ, একদম পারফেক্ট, আমার সাইজ একদম ম্যাচিং হয়েছে। তখন আমি কৌতূহল বসে শ্বশুর আব্বাকে জিজ্ঞাসা করলাম, বাবা আপনি তো আমার সাইজ জানেন না, তাছাড়া আমি তো কখনো আপনাকে এই বিষয়ে কোনো কিছু বলিও নাই, আপনিও তো কখনো আমাকে জিজ্ঞাসা করেন নাই, আপনি আমার মাপ জানলেন কি করে? এই যে আমার এত সাইজ, এই একদম পারফেক্ট নিয়ে এসেছেন, এটা কিভাবে সম্ভব? আপনি কি এখানেও কি আমাকে ফলো করেছেন নাকি? এটা তো দেখা সম্ভব না, এটা তো একেবারেই অসম্ভব।
তখন আমার শ্বশুর আব্বা আমাকে বলতেছে, হায় বৌমা, সকালবেলা তোমাকে যে বলেছিলাম তোমার চোখটা বন্ধ করার জন্য, তখন তুমি যে তোমার চোখটা বন্ধ করেছিলে, আমি ওয়ার্ড্রোব থেকে তোমার পুরনো একটা ব্রা নিয়ে গিয়েছিলাম। সেইখানে সাইজ লেখা ছিল, আর ওই ব্রাটা দোকানে দেখিয়ে আমি এইগুলো নিয়ে এসেছি, বুঝছো? এইটাও বোঝে না বোকা বৌমা। আসলে শ্বশুর আব্বার এত আদর, এত ভালোবাসা, এগুলো দেখে আমি অনেক আবেগে আপ্লুত হয়ে গেলাম। আমি তখন জিজ্ঞাসা করলাম, আব্বা আপনি আমাকে এত ভালোবাসেন, এত পছন্দ করেন, কিন্তু কেন? আপনি তো চাইলে আসলে এই টাকাগুলো আপনি জমিয়ে রাখতে পারতেন। আমার পেছনে খরচা করার আসলে দরকারটা কি ছিল? শ্বশুর আব্বা তখন আমাকে বলেন যে, রে মা, আমি তো মরে যাব, ঠিক আছে? আসলে এই টাকাগুলো আমি রেখেছিলাম তোমার শাশুড়ি মায়ের জন্য। তাকে কেনাকাটা করে দিব, তার পিছনে খরচ করব, এবং তোমার জন্য আমি রেখেছিলাম। এই তোমাকেই দিচ্ছি, তেমন কোনো কিছু না। তখন আমি শ্বশুর আব্বাকে বললাম, আব্বা তা না হয় বুঝলাম, কিন্তু আপনি আমার পিছনে এত টাকা খরচ করতেছেন, এত শাড়ি নিয়ে আসতেছেন, আচ্ছা বলেন আমি আপনার জন্য কি করতে পারি? তখন শ্বশুর আব্বা আমাকে বলতেছে, এই তেমন কিছু না, তুমি একটা কাজ করবে আমার জন্য। হ্যাঁ, তোমাকে কিছু বলবো আমি। আমি তখন বললাম শ্বশুর আব্বাকে, হ্যাঁ বলেন না, আমি কিছু মনে করব না, আপনি আজকে যা বলবেন আমি তাই করব। তখন শ্বশুর আব্বা আমাকে বলতেছে, তুমি এই লাল বেনারসি শাড়িটা আর এই যে ব্ল্যাক কালার ব্রাটা আর পারফিউম, এগুলো গয়নাগাটে তুমি সব পরে আসো। আসলে আমি তোমাকে নিজের হাতে পরিয়ে দেব। তুমি জানো বৌমা, তোমার শাশুড়ি যখন বেঁচে ছিল, তখন প্রায় সময় আমি তোমার শাশুড়িকে শাড়ি পরিয়ে দিতাম, সালোয়ার পরিয়ে দিতাম। আর আমি শাড়ি পরিয়ে না দিলে সে তো শাড়ি পরতই না। আমার খুব ইচ্ছে করতেছে জানো, আমি তোমাকে শাড়ি পরিয়ে দিতে। সায়া থেকে শুরু করে সমস্ত কিছু আমি তোমাকে নিজে এই মুহূর্তে পরিয়ে দেব, এবং আমি তোমাকে লিপস্টিক দিয়ে দেব, পারফিউম দিয়ে দেব। একদম বিউটি পার্লারে যেভাবে একটা মেয়েকে সাজায়, একটা নববধূকে সাজায়, আমি আজকে ঠিক সেইভাবে তোমাকে সাজিয়ে দেব। তোমার কোনো আপত্তি নেই তো বৌমা? তখন আমি আমার শ্বশুরকে বললাম, আপনি আমার জন্য এত কিছু করেছেন শ্বশুর আব্বা, আমার কেন আপত্তি থাকবে? না 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 না, আমার কোনো আপত্তি নেই। আপনি আজকে আপনার মনের আশা পূরণ করবেন। আপনি আমাকে আজকে নিজ হাতে শাড়ি পরিয়ে দিবেন। আমার কিচ্ছু আপত্তি নেই, আমি কিচ্ছু মনে করব না। আরে এতে তো আমি আরো অনেক খুশি হব। তখন উনি বন্ধুরা, আমি দেখলাম ওনার মুখটা অনেক হাসি খুশিভাবে ভরে গেলে। তখন উনি আমাকে আমার পুরনো কাপড়গুলো খুলে উনি নতুন করে আমাকে সায়া পরিয়ে, তারপরে হচ্ছে আমাকে কি সুন্দরভাবে কুচি করে শাড়িগুলো পরিয়ে দিচ্ছে। আমার সব কিছু তিনি আমাকে পরিয়ে দিচ্ছে, গহনা, কানের দুল, নাকের নথ, নেকলেস, পায়ে আবার দিয়েছে পায়েল। সব কিছু কত সুন্দর করে উনি পরিয়ে দিয়েছেন। বাহ, আমার কাছে মনে হয় না যে উনি আমার শ্বশুর এবং আমার একজন পুরুষ মানুষ। ওনাকে মনে হয়েছে উনি সত্যিই কোনো বিউটি পার্লারে কোনো বিউটি, দক্ষিণ বিউটি। ওরে বাপরে, এত সুন্দর করে উনি কিভাবে পারলেন? তখন ওনাকে আমি জিজ্ঞাসা করলাম, শ্বশুর আব্বা আপনি এত সুন্দর করে আমাকে শাড়িটা পরিয়ে দিলেন, আপনি মনে হয় এই কাজে অনেক বিশেষজ্ঞ তাই না? তখন সে আমাকে বলল, হ্যাঁ, আরে শৈশবে তোমার শাশুড়িকে তো আমি এইভাবেই শাড়ি পরিয়ে দিতাম, বুঝছো না? তোমার শাশুড়ি তো আমার হাতে শাড়ি পরা সারা, সে তো শাড়ি পরতেই চাইতো না। আমি বললাম, কি কপাল আপনার, হ্যাঁ? তখন সে বলল, হ্যাঁ তোমার শাশুড়ি আসলে বেশি দিন টিকলো না পৃথিবীতে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে চলে গেল। যাক, সেই সমস্ত কথা বাদ দাও। তারপর তখন দেখলাম রাত প্রায় 7টা 8টা বাজে। আমি শ্বশুর আব্বাকে বললাম, আব্বা এখন তো প্রায় রাত 7টা 8টা বাজে, আমরা এখন ডিনার করব, রাতের খাবার দাবার খাবো, তারপর ঘুমিয়ে পড়ব। আমরা একটা কাজ করি, আপনি তো আমাকে দেখেছেন তাই না, তাহলে এগুলো খুলে ফেলি। তখন শ্বশুর আব্বা আমাকে বলেছেন, না, একদম না। এইগুলা একদম খোলা যাবে না। তুমি আজকে রাতে এইগুলো পরেই তুমি ঘুমাবে। আর শোনো, আজকে আমি তোমার সঙ্গে ঘুমাবো, ঠিক আছে? দেখো না, আমি কতদিন ধরে স্বপ্ন দেখতেছি যে তোমার শাশুড়ি মা আমার পাশে ঘুমাবে।
আজকে তুমি আমার সেই স্বপ্নটা সেই আশাটা পূরণ করো না, প্লিজ। এরকম করো কেন? আসলে শ্বশুর আব্বা খুব করে চাচ্ছিলেন যে কৌশলে তিনি হয়তো আমাকে কোনো কিছু করবেন। আমি তো সেটা বুঝতে পারতেছিলাম, কিন্তু বন্ধুরা আমি কি করব? আমি তখন কোনো কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না। কিছুক্ষণ পর আমরা ডাইনিং রুমে গেলাম, রাতের খাবার খেলাম। খাওয়ার পর আমি শ্বশুর আব্বাকে বললাম, আব্বা, আমাকে আপনি আমার মোবাইল যে কয়টা ছবি তুলে দেন তো। সেই যে 1 বছর আগে আপনাদের বাড়িতে বউ সেজে এসেছিলাম। ইস, আপনার ছেলেও আমার পাশে নেই, আর কোনোদিন আমি বউও সাজতে পারি নাই। আমার খুব ইচ্ছে করে যে আমি প্রতিদিন এইভাবে বউ সেজে বসে থাকি আপনার ছেলের জন্য। তারপর আপনার ছেলে এসে আমাকে অনেক আদর করুক, সেবা যত্ন করুক। কিন্তু আপনার ছেলে তো চলে গেছে বিদেশে। কি আর করার, কেরিয়ার তো গড়তে হবে আগে, তারপর সংসার। এই কথা বলতেই কিছুক্ষণ আমার শ্বশুর বলতেছে আমাকে, বৌমা, আমি কি এখন চলে আসবো তোমার রুমে? আমি তখন শ্বশুর আব্বাকে বললাম, না আব্বা, এখন না। আপনার ছেলে রাত 10টার সময় আমাকে কল দেয়, ভিডিও কল। বুঝেন তো, আপনার ছেলে ভিডিও কল দেয়, সেখানে বিদেশে একা একা থাকে, কি খায় না খায়, তার উপর আবার আমার আদর সোহাগ ভালোবাসাও পায় না। সে আসলে ভিডিও কল দিয়ে অনেক কিছু দেখতে চায়, তাছাড়া রুমে কি আছে না আছে সেইটাও সে দেখতে চায়। তো আপনি আমার পাশে থাকলে আপনার ছেলে আমাকে সন্দেহ করতে পারে, তখন কিন্তু আপনার আমার ভিতরে একটা সমস্যা সৃষ্টি হতে পারে, আপনার ছেলে মাইন্ড করতে পারে। তখন শ্বশুর আব্বা বলল, হ্যাঁ এটা তো ঠিকই বলেছ। না, ছেলের চোখে এই সন্দেহ বাড়ানো যাবে না। হ্যাঁ, তুমি বরং আমাকে এই একটু পরে ডাইকো। তখন একটু পরেই আমার হাজবেন্ড আমাকে কল দিল, ভিডিও কল দিয়ে এসে আজকেও আবার আমাকে বলতেছে তাকে দেখানোর জন্য। আজকে আমার পরনে ছিল লাল শাড়ি। আমার পরনে লাল শাড়ি দেখে সে আমাকে বলতেছে, কি ব্যাপার পারবিন, আজকে তুমি একদম নতুন বউয়ের মতো সেজে আছো। কি, আজকেও কি আবার বাসর ঘর নাকি তোমার? বাসর ঘর কার জন্য? আমি তো বিদেশে। আমি মনে মনে বলি, আজকে তো আমার জীবনে দ্বিতীয় বাসর করব আমি, একটু পরেই তোমার বাবার সঙ্গে। তুমি তো চান্দু বিদেশে চলে গেছো কেরিয়ার করতে। দেশে এতদিন বেকার থেকে থেকে ঘুরেছ, ফিরেছ, খেয়েছো আর মেয়েদের সঙ্গে টাঙ্কি মেরেছ। আর এখন বিয়ে করে নতুন বউকে দেশে রেখে তুমি বিদেশে চলে গেছো। তোমার তো কিছু হচ্ছে না, হচ্ছে তো আমার। তখন সে আমাকে বলে, কি ব্যাপার, কোনো কিছু বলতেছো না কেন? তখন আমি তাকে বলতেছি, না, কি আর বলবো। তখন আমি তাকে বলতেছি, এই তো, তা বলো, কি বলবে? তখন সে আমাকে বলতেছে, তা শাড়ি পরেছ, ওই শাড়িটা কি নতুন নাকি? তখন আমি তাকে বললাম, বাবার কথা আর বলি নাই। আমি আমার হাজবেন্ড নিলয়কে বললাম, হ্যাঁ এই শাড়িটা আমার, এটা কিনেছি বুঝছো। এই পছন্দ হয়েছিল, দোকানে গিয়েছিলাম, মার্কেটে যাওয়ার পরে পছন্দ হওয়াতে এই শাড়িটা আমি কিনে নিয়েছি। কেমন সুন্দর না? এই একটু আর কি লাগিয়ে দেখলাম যে কেমন হয়, ভাবলাম কয়েকটা ছবি তুলবো, তোমাকে কিছু ছবি পাঠাবো। দেখো তো, তোমাকে ইমোতে কয়েকটা ছবি দিয়েছি, ছবিগুলো কেমন সুন্দর হয়েছে। তখন আমার হাজবেন্ড ছবিগুলো দেখে বলতেছে, বাহ, তোমাকে তো এই শাড়িতে বেশ দারুণ লাগতেছে। আর হ্যাঁ, শাড়িটা তোমাকে কে পরিয়ে দিয়েছে? তুমি তো এত সুন্দর করে শাড়ি পরতে পারো না, শাড়ির কুচিগুলো বেশ সুন্দর হয়েছে। তখন আমি আর তাকে বললাম না, আমি বললাম না আমি পরেছি। তার বাবার কথা বললে হয়তো সে মাইন্ড করতে পারে। তখন সে আমাকে বলতেছে, হেই, বাবার কি অবস্থা, কেমন আছে সে? ভালো আছে? বাবার ওষুধ টুষুধ ঠিক মতনে খাওয়াচ্ছ তো? আর বাবার একটু খোঁজখবর রাখো, খেয়াল রাখো। তখন আমি নিলয়কে বললাম, তোমার বাবা কেমন আছে না আছে তুমি তো তাকে ফোন করলেই এই কথাটা তুমি জানতে পারো, আমাকে আবার ফোন দিয়ে তোমার এই কথা জানতে হয়? তখন সে আমাকে বলতেছে, হ্যাঁ বাবার কাছে কল দিয়েছিলাম একটু আগেই। বাবা বলল সে নাকি এখন অনেক খুশি, তুমি নাকি বাবার অনেক খেয়াল রাখতেছো। সত্যি পারবিন, তোমার মতো এরকম একজন বউ পেয়ে আমি নিজেকে খুবই ভাগ্যবতী মনে করি, খুবই ভাগ্যবান মনে করি। সত্যি কথা বলতে, আমি সবসময় চেয়েছিলাম যে তুমি আসলে বাবাকে কতটুকু সেবা যত্ন করবে। কেন অনেক বউয়েরাই আছে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে চায় না, কিন্তু তুমি সেটা একদম ভিন্নতা প্রমাণ করে দিলে। তুমি সবার চেয়ে আলাদা। তখন আমি তাকে বললাম, ঠিক আছে, হইছে হইছে, আর এত বেশি প্রশংসা করতে হবে না। তখন বন্ধুরা,
আমার হাজবেন্ডকে বললাম, আচ্ছা ঠিক আছে, এখন আমি শাড়িটা খুলবো আর তোমাকে কিছুক্ষণ পরে আমি কল দিচ্ছি, ঠিক আছে? তখন সে বললো, ঠিক আছে, আজকে আর কল দিতে হবে না, তুমি শাড়িটা খুললো আর দেখো বাবার ওষুধ মুষুধ খেয়েছে কিনা, একটু খোঁজখবর রাখো, আর তুমি ভাত টাত খেয়ে ঘুমিয়ে পড়ো। ফোনটা রেখেই দেখলাম শ্বশুরও দরজার সামনে দাঁড়ানো আছে। আমি শ্বশুরকে বললাম, আপনি আপনার বালিশ কুল বালিশ নিয়ে চলে আসেন এই রুমে আমার কাছে, কম্বলটাও নিয়ে আসেন। শ্বশুর দেখলাম সে তার বালিশ আর একটা কম্বল নিয়ে আমার রুমে চলে এসেছে। তারপর সে আমার পাশেই শুয়ে পড়ল। আমি খুব কৌতূহলী ছিলাম। আমি শ্বশুর আব্বাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা শ্বশুর আব্বা, আপনার তো প্রচুর টাকা পয়সা, অনেক অর্থ সম্পদ, আপনি চাইলে তো আরেকটা বিয়ে করতে পারেন। আরেকটা বিয়ে করলে একটু মধ্যবয়সী দেখে একটু বিয়ে করলেন, এই মানুষটা আসলে হয়তো আপনার সেবা যত্ন ঠিকঠাক ভাবে সে করতে পারতো, আপনাকে সে ভালোবাসতে পারতো, আপনারও তো অনেক সুবিধা হতো, তাই না? তখন শ্বশুরা বাংলাকে বলতেছে, হ্যাঁ, আমার অনেক টাকা আছে, তা তুমি ঠিক বলেছ, কিন্তু রে বৌমা, আমার এখন বয়স হয়েছে কত তুমি বলো তো? হ্যাঁ, আমার একবার অনেক বড় একটা হার্ট অ্যাটাক রোগ হয়েছে, ঠিক আছে? কখন আমি মরে যাই তার তো কোনো গ্যারান্টি নেই। আর একটা মেয়েকে এখন বিয়ে করব, ঠিক আছে, এখন বিয়ে করে ওই মেয়েটাকে তো আমি ঠিকঠাকভাবে সুখ দিতে পারবো না। সে আমার সঙ্গে কতদিন বসবাস করবে বা কতদিন থাকবে তার তো কোনো গ্যারান্টি নেই। হয়তো সে টাকার জন্য আমাকে বিয়ে করেই ফেললো, কিন্তু পরে এই বাড়িতে একটা অশান্তি সৃষ্টি হবে। তোমার সঙ্গে দুর্ব্যবহার করবে, আমার ছেলের সঙ্গে দুর্ব্যবহার করবে। তারপর হচ্ছে আমার ছেলের তো কোনো টাকা পয়সা সয় সম্পত্তি কোনো কিছুই নেই, আমি যেগুলো রেখে যাব, এই বাড়িটাও তো আমার। তখন দেখা গেল এই বাড়ি নিয়ে ঝগড়া করলো তোমাদের সঙ্গে, তখন আর তাছাড়া আমি মরে গেলে তখন অন্য আর এক বাড়ির একটা মেয়েকে নিয়ে আসলাম, তখন মেয়েটাও তো বিধবা হয়ে যাবে। তাই আমি চাই না রে বৌমা যে আমার এই অসমাপ্ত জীবনে আমি নতুন করে কাউকে আর জড়াতে। দেখো বৌমা, তুমি আমার নিজের মানুষ, সারাক্ষণ তো গড়েই থাকো। তাছাড়া তুমি একটা যুবতী মেয়ে মানুষ, নতুন বউ, মাত্র একটা বছর তোমার স্বামীর সঙ্গে সংসার করেছ। আমি বুঝি তোমার মতো মেয়েরা কি চায়। তুমি তো এই বাড়ির বাইরে যাওয়ার খুব একটা বেশি সুযোগ পাও না, চার দেয়ালের ভিতরে সবসময় বন্দি থাকো। তাছাড়া তোমারও তো মন চায় যে তোমার যদি কোনো দেবর থাকতো বা কেউ থাকতো, বা তোমার স্বামীর সঙ্গে একটু আদর সোয়াগ ভালোবাসা স্নেহ বাগাবাগি করে নিতে। সত্যি করে বলো তো বৌমা, তোমার কি মন চায় না? হ্যাঁ। তখন আমি শ্বশুরকে বললাম, মন তো চাই, কিন্তু মন চাইলে কি করব আব্বা বলেন তো? কোনো কিছু তো উপায় নেই। তাছাড়া আপনার ছেলে আমাকে অনেক বিশ্বাস করে। তখন আমি বৌমাকে বললাম, আচ্ছা বৌমা, তোমারও তো মন চায়, দেখো আমারও মন চায়, তুমি যদি আমাকে সব ভালোবাসা দাও তাহলে অনেক ভালো হয়। বন্ধুরা, এই কথা বলেই আমার শ্বশুর আমার পাশে ঘুমিয়ে পড়ল। তারপর আমিও তার পাশে ঘুমিয়ে পড়লাম। আমার আজকে মনে মনে অনেক বেশি ভালো লাগা কাজ করেছিল, অনেক বেশি উত্তেজনাও কাজ করেছিল যে এতটা দিন আমি একা একা এই রুমে শুয়ে থাকতাম, আজকে আমার পাশে একটা শ্বশুর, আমার শ্বশুর একটা পুরুষ মানুষ এসেছে। শরীরে কেমন যেন একটা আকাঙ্ক্ষা, একটা স্থির কাজ করা শুরু করে দিয়েছে। আমি দেখলাম শ্বশুর কোনো কিছু করতেছে না। আমি ভাবলাম শ্বশুর হয়তো অনেকদিনের একটা ক্ষুধার্ত পুরুষ, হয়তো সে এসেই আমার সঙ্গে হাঁপিয়ে পড়বে, ঝাঁপিয়ে পড়বে, কোনো কিছু করবে আমার সঙ্গে। কিন্তু আমি দেখলাম সে তো কোনো কিছুই করতেছে না। সে আমাকে তার বউয়ের, আমার শাশুড়ির সেই পুরনো দিনের শ্বশুরের গল্প আমাকে শোনাচ্ছে। আর তার এই গল্প শুনে বিশ্বাস করেন আমি একেবারে বোর হয়ে যাচ্ছিলাম। আমার একেবারে ভালো লাগতেছিল না, আমার চোখে ঘুম এসেছিল তার এই গল্প শুনে। তখন শ্বশুর আমাকে বলতেছে, আচ্ছা বৌমা, তোমার মনে হয় ঘুম পাচ্ছে, একটা কাজ করো, আমি আর গল্প বলি না, তুমি ঘুমিয়ে পড়ো আর আমি এই পাশে ঘুমিয়ে পড়ি। আমার তো মনে মনে চাচ্ছিলাম যে শ্বশুর আমাকে কিছু করে না কেন, করে না কেন। আমার ভিতর অনেক উত্তেজনা কাজ করতেছিল যে এই বেটা আমাকে এতদিন লুকিয়ে লুকিয়ে দেখতো, হ্যাঁ, একদিকে তাকিয়ে থাকতো, কত কিছু করতো, আজকে একটা সুযোগ পেয়ে সে কোনো কিছু করতেছে না কেন।
আমার তো মন কোনোভাবেই মানতেছিল না, মন কোনোভাবেই সায় দিচ্ছিল না, সে কিছু করে না কেন, করে না কেন। আর বিশেষ করে একটা কথা, মেয়েদের বুক ফাটে তো মুখ ফুটে না। মেয়েরা কিন্তু জোর গলায় কাউকে কোনো কিছু বলতে পারে না, তাদের যত ইচ্ছে করুক, তারা কিন্তু দেখবেন কখনোই মুখ ফুটে কিছুই বলবে না। তবে যাদের সঙ্গে ফ্রি হয়ে যাই, তাদের সঙ্গে কিন্তু আমরা অনেক কিছুই করে ফেলি। শ্বশুরের সঙ্গে তো এখনো আমি ফ্রি হই নাই, এই জন্য একটু লজ্জা কাজ করতেছিল। আমি কিছুক্ষণ পর শ্বশুরকে বললাম, কি বাবা, আপনি এতদিন আমার সঙ্গে ঘুমানোর জন্য পাগল হয়ে যেতেন, অথচ মাঝখানে আপনি কুলবালিশ দিয়ে আছেন আর এক পাশে শুয়ে আছেন, বুঝলাম না বিষয়টা। তখন শ্বশুর আমাকে বলল, ও সরি সরি বৌমা। তারপর সে কুলবালিশটা সরাতেই আমার শরীরে হাত দিয়ে ফেললো। বন্ধুরা, আমার যে কি একটা অবস্থা হয়েছে, পুরো শরীর জুড়ে একেবারে কারেন্ট চলে এসেছে। কি বলবো, আমি যেন নিজেকে আর কোনোভাবে স্থির রাখতে পারতেছি না। এতটা দিন আমি আমার স্বামী নিলয়কে ছাড়া একা একা যে কি কষ্ট করে থেকেছি, সেটা আমি তোমাদেরকে এই মুহূর্তে বলে বোঝাতে পারবো না। আসলে একটা প্রবাসী নারী বুঝে আর একটা প্রবাসী নারীর কষ্ট বেদনা, যে তার স্বামীটা যখন দূর প্রবাসে চলে যায়, সেই নারীটার ভেতরে কতটা কষ্ট, কতটা আকাঙ্ক্ষা আর কতটা বেদনা। যাই হোক, কিছুক্ষণ পর শ্বশুর আমাকে দেখলাম কিছু বলতে চাচ্ছে। বলতেছে, বৌমা তোমাকে একটা জিনিস বলবো, আমার ব্যাংকে 5 লাখ টাকা আছে, আমি তোমাকে দিব, কিন্তু বৌমা আজকে তোমার সঙ্গে কিছু একটা হয়ে যাবে আমার, তুমি কিছু মনে টনে করবে না তো, আমার ছেলেকে কিছু বলবে না তো? আমি তখন বললাম, আপনার টাকা বাবা, আপনি তো চাইলে আমাকে দিতেই পারেন, সমস্যা কি? হ্যাঁ, করেন, সমস্যা কি, আমি তো আপনাকে না করি নাই। আর না করলে কি আপনাকে এই রুমে থাকতে দিতাম মামার সঙ্গে? তারপর বন্ধুরা, পুরো আধা ঘন্টা আমার সঙ্গে যা হলো, আমার শরীরের উপর দিয়ে যেই জ্বর গেল, যেই তুফান গেল, ওরে বাপরে, এই তুফানের কথা এখন আমি তোমাদেরকে কিভাবে বলি। আমি ভেবেছিলাম শ্বশুর বুড়ো মানুষ, বয়স্ক মানুষ, হয়তো সে তেমন কোনো কিছু একটা পারবে না, ওই একটু শরীরে নাদুস নুদুস করবে, এর পাশে ঘুমিয়ে থাকবে, এটা হয়তো তার শখ। বন্ধুরা, সে আমার স্বামীর চাইতেও ভয়ঙ্কর। আমার স্বামীও তো আমাকে এত সুখ, এত আনন্দ কখনো দিতে পারে নাই। সত্যি কথা বলতে, আমার স্বামী নিলয়, সেও আমাকে ভালোভাবে খুশি করতে পারে নাই। আমার শ্বশুর আমাকে একদম পারফেক্ট খুশি করেছে, অনেক সুখ দিয়ে একদম ভরিয়ে ফেলেছে। আমি খুশি, আমি তো বন্ধুরা অনেক অনেক বেশি খুশি, অনেক আনন্দিত। তারপর বন্ধুরা, শ্বশুর আমাকে বলতেছে, কি বৌমা, তুমি খুশি তো? মজা পেয়েছো নাকি আমার উপর রাগ করেছো? তখন আমি এই শ্বশুরকে বললাম, না শ্বশুর আব্বা, আসলে আপনি এই বয়সেও এরকম পারফরমেন্স করবেন, আমি তো এটা কখনোই ভাবতে পারি নাই। সত্যি কথা বলতে, আপনাকে আমি সবসময় একটু হালকাভাবে নিতাম। আমি সবসময় ভাবতাম যে আপনি বুড়ো মানুষ, বয়স্ক মানুষ, আপনার ভিতরে তেমন একটা শক্তি নেই, কিন্তু আপনি তো পুরো একদম ফাটিয়ে দিলেন, হ্যাঁ। তখন বন্ধুরা, এরপর থেকে শ্বশুর আর আমার ভিতরে প্রতিদিনই এরকম হতো। আমরা এখন একে অন্যকে একদম স্বামী স্ত্রীর মতো আমরা এই বসবাস শুরু করলাম। শ্বশুর আমাকে প্রতিদিনই খুশি করত, সুখ দিত, আর আমিও তাকে যেন মানা করতাম না। আমরা যে পুত্রবধূ এবং শ্বশুর, দূর থেকে দেখে বোঝার কোনো উপায় ছিল না, না কোনো উপায় ছিল না। তো একদিন আমি শ্বশুরকে বলতেছি, আচ্ছা, আর কিছুদিন পরে তো আপনার ছেলে চলে আসবে, তখন আপনি কি করবেন? তখন তো আপনি আমাকে পাবেন না। তখন শ্বশুর আমাকে বলতেছে, না রে বৌমা, আমি বুড়ো মানুষ, তুমি আমাকে দিচ্ছ, এটাই তো অনেক বেশি। আর শোনো, চাইলে যে কোনোভাবেই দেওয়া যায়, যদি তুমি চাও, আর তুমি যদি না চাও তাহলে তো কোনোভাবেই সম্ভব না। আমি তখন শ্বশুরকে কৌতূহল হয়ে জিজ্ঞাসা করলাম, কিভাবে? তখন শ্বশুর আমাকে বলতেছে, এই দেখো, ছেলে তো বিদেশ থেকে আসবে, ও তো আর কারি কারি বস্তা বস্তা টাকা নিয়ে আসবে না, দেশে এসে ও তো আর সবসময় সারাক্ষণ বাসায় বসে থাকবে না, তাই না? হয়তো কোনো কিছু একটা ব্যবসা বাণিজ্য করতে হবে,
আমার কাছ থেকে কিছু টাকা দিব, দিয়ে ওকে বাজারে বা কোনো একটা ব্যবসায় কাজে বসিয়ে দেব। ও সারাক্ষণ ওর ব্যবসা নিয়েই ব্যস্ত থাকবে। আর এদিকে তুমি যদি সুযোগ করে আমাকে মাঝে মধ্যে দেও, আমাকে যে সব সময় দিতে হবে এমনটা না, আমাকে একটু সুযোগ করে মাঝে মধ্যে দিলেই হবে। তুমি তোমার যদি ইচ্ছে করে তাহলেই। আমি জোর করে তোমার কাছ থেকে কোনো কিছু আদায় করতে চাই না। আসলে জোর করে কোনো কিছুর মজা নেই, কোনো কিছুর মূল্য নেই। আমি শ্বশুরকে বললাম, বাহ, আপনার তো বেশ ভালো বুদ্ধি। তখন এইভাবে আমাদের চললো। কিছুক্ষণ পর আমি দেখলাম, বন্ধুরা, আমার হাজবেন্ড আমাকে ফোন দিয়ে বলতেছে সে নাকি দেশে চলে আসবে, দেশে এসে সে ব্যবসা করবে। কিছুদিন পর সে চলে আসলো এবং সে আমাকে ফোনে বলতেছিল যে আমি আসলে ভুল করেছি, বুঝছো। আগে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিয়েছি। বাবা সরকারি চাকরি করত, বাবার টাকায় মস্তানি করেছি, মোটরসাইকেল নিয়ে ঘুরেছি। হ্যাঁ, অনেক সময় মেয়েদের সঙ্গে অনেক টাঙ্কি উঙ্কি অনেক কিছুই মেরেছি। আমি আসলে ভুল করে ফেলেছি, ঠিক আছে। আমি আমার জীবনে অনেক বড় বিশাল ভুল করে ফেলেছি। আমি তখন আমার হাজবেন্ড নীলকে বললাম, যা হওয়ার তা তো হয়েই গেছে, এইটা নিয়ে এখন আর মন খারাপ করে কি হবে। তখন সে আমাকে বলতেছে, আমি চাই না যে জীবনে আমার মতো আর কেউ এরকম ভুল করুক। আসলে প্রত্যেকটা ছেলের উচিত তারা কোনো ব্যবসা চাকরি বা সফল হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর যেন তারা বিয়ে করে। আর বিশেষ করে যুবক বয়সে তারা যেন কোনোভাবেই আসলে আড্ডা মেরে সময় যেন নষ্ট না করে, মোবাইল টিপে আড্ডা মেরে মেয়েদের পিছনে সময় যেন নষ্ট না করে। তাহলে ভবিষ্যৎ তাদের খুব একটা বেশি ভালো হবে না। তাহলে ভবিষ্যৎ আমার মতোই হবে, এই বিয়ে করে নতুন বউ রেখে চলে যেতে হবে বিদেশে। তোমার মতো আমি ভালো একটা বউ পেয়েছিলাম বলে তুমি হয়তো কোনো জায়গায় রিলেশন করো নাই, কিন্তু অনেক প্রবাসী বউ আছে, তারা দেবরের সঙ্গে রিলেশন করে, অনেক জায়গায় সম্পর্ক গড়ে। কিন্তু তুমি খুবই ভালো মানুষ। তখন আমি মনে মনে ভাবলাম, আমি যে কতটুকু ভালো সেটা তো আমি ভালো করেই জানি। আমি যে তোমার বাবার সঙ্গে কি কি করেছি সেইটা আমি ছাড়া আর তোমার বাবা ছাড়া তো আর কেউ জানে না। যাকগে, নীলয় আমাকে ভালো বলতেছে, এটাই হচ্ছে কথা। তো বন্ধুরা, এরপর থেকে আমার হাজবেন্ড নীলয় সে দেশে চলে আসলো। এখন সে একটা ব্যবসা করে। আমি যদি সুযোগ পাই, যখন আমার হাজবেন্ড বাসার বাইরে চলে যায়, তখন আমার শ্বশুরকে কিছুটা সময় দেই আমি। কারণ সে আমাকে অনেক কিছু দিয়েছে, শাড়ি গহনা টাকা পয়সা জমি জমা। সে আমাকে একটা কথা বলেছিল যে, বৌমা, যদি আমার ছেলের কখনো কোনো কিছু হয়ে যায়, আল্লাহ না করুক, তখন তো তুমি একা হয়ে যাবে, তোমার তো দেখভালের কেউ থাকবে না। এই নাও, তোমাকে আমি কিছু টাকা দিলাম, এই টাকাটা দিয়ে তুমি তোমার নিজের খেয়াল রাখবে। আর জমি জমা দিলাম, আমার ছেলের কোনো কিছু হয়ে গেলেও যাতে তুমি চলতে পারো। শ্বশুর আমাকে নিয়ে কত ভাবে, আমার কত চিন্তা করে। আসলে সত্যি কথা বলতে, শ্বশুর অনেক ভালো মানুষ, সে আমার অনেক বেশি খেয়াল রাখে। তখন থেকে আমি নিজের ইচ্ছাকৃতভাবেই আমি আমার স্বামীর অজান্তেই আমার শ্বশুরকে আমি আলাদা একটা সময় দিতাম। তো এভাবেই চলতে থাকেও আমাদের জীবন। এভাবেই শ্বশুর যতদিন বেঁচে থাকবে, আমিও শ্বশুরকে এভাবেই সময় দিয়ে যাব। তো বন্ধুরা, আমি তোমাদের একটা কথাই বলবো, যে সেটা হচ্ছে, তোমরা যারা যারা এখনো বিয়ে শাদী করো নাই, ঠিক আছে, তোমাদের উদ্দেশ্যে আমার একটাই ইয়া থাকবে। সেটা হচ্ছে, তোমরা যুবক বয়সে নিজের সময়টা কখনোই তোমরা নষ্ট করবে না। এটা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। অযথা বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দেওয়া, ঘোরাফেরা করা, মেয়েদের পিছনে লাইন মারা, এগুলো বন্ধ করো। না হলে তোমরা জীবনেও কোনো কিছু করতে পারবে না, জীবনেও কিচ্ছু করতে পারবে না। এই তোমাদেরকে বলে দিলাম। আর একটা জিনিস মনে রাখবে সবসময়, সফল হও, কাজ করো, তারপরে বিয়ে করো। বাবার অনেক টাকা পয়সা আছে, বাবার টাকা পয়সার দিকে তাকিয়ে থেকো না। তো বন্ধুরা, আজকের গল্পটা থেকে তোমরা অনেক বিনোদন পেয়েছো, অনেক আনন্দ পেয়েছো, মজা পেয়েছো, আমি বিশ্বাস করি। তো আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারো। তো দেখা হবে তোমাদের সঙ্গে আবারও নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত বন্ধু,
আমার প্রাণের কলিজার ভাই বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।